আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। মোহাম্মদ শামসুল আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ফিজিক্স, সরকারি রোড কলেজ, পাবনা। আমি তোমাদের সামনে আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ ও বিকর্ষ চ্যাপ্টার শুরু করব। এর আগে ভেক্টর অধ্যায়টা গতদিনে আমরা শেষ করেছি এবং আজকে আমরা মহাকর্ষ ও বিকর্ষ এই চ্যাপ্টারটা শুরু করব। এটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 6, চ্যাপ্টার 6, এবং এটা হচ্ছে মহাকর্ষ বিকর্ষের লেকচার 1। তো আমরা মহাকর্ষ এবং অভিকর্ষ চ্যাপ্টারের নাম। তো প্রাচীনকাল থেকেই মানুষের মধ্যে একটা এই মহাবিশ্বর বিভিন্ন রহস্য সম্পর্কে মানুষের জানার জন্য মানুষের ভিতরে একটা কৌতূহল ছিল, এবং এই মহাজগতে কি ঘটছে, এই গ্রহ, উপগ্রহ, নক্ষত্র এরা কোথায় অবস্থান করছে, তাদের মধ্যে তারা কিভাবে আছে, মানে কি ঘটছে মহাজগতে, বা আমরা পৃথিবীর উপরে কোথায় আছি, পৃথিবীটা কিসের উপরে আছে না শূন্যে ভাসছে, এগুলো নিয়ে সেই প্রাচীনকাল থেকেই বিভিন্ন দার্শনিক, জ্যোতির্বিদ, পদার্থবিদ, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গবেষণা করেন এবং এনারা সফলকাম হন, এবং এর ফলশ্রুতিতেই এই মহাকর্ষের উৎপত্তি। তে অধ্যায়ে আমরা প্রথমে তোমাদের সিলেবাস অনুযায়ী যেটা আমরা জানবো সেটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিও সূত্র আমরা ব্যাখ্যা করব প্রথমে। তারপরে গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র ব্যাখ্যা করব। নিউটনের সূত্র ব্যবহার করে এই বিভিন্ন কেপলারের সূত্র এবং নিউটনের সূত্রের মধ্যকার যে পারস্পরিক সম্পর্ক এগুলো ব্যাখ্যা করব, এবং মহাকর্ষীয় অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ, এবং পৃথিবীর কোথায় অভিকর্ষ ত্বরণের মান কেমন, কোথায় কম কোথায় বেশি, এগুলো নিয়ে ব্যাখ্যা করব। সর্বশেষে মুক্তিবেগের রাশিমালা নিয়েও আমরা ব্যাখ্যা করব। তাহলে আজকে আমরা প্রথমে শুরু করতে যাব, প্রথম যে টপিকটা আছে সেটা হচ্ছে পরন্ত বস্তুর সূত্র। তাহলে পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর সূত্র, পরন্ত বস্তুর সূত্র, কোনো বস্তু যদি বাধাহীন পথে ছেড়ে দেওয়া হয় উপর থেকে, তাহলে সে কি হবে? বাধাহীন পথে ছেড়ে দেওয়া হয় মানে হচ্ছে তোমার স্থির অবস্থান থেকে যদি ছেড়ে দেই তাহলে সেই বস্তুটা গিয়ে ভূমিতে পতিত হয়। তো একে বলা হবে পরন্ত বস্তু। দ্যাট ইজ বাধাহীন পথে পরন্ত বস্তুর দুইটা শর্ত রয়েছে, একটা হচ্ছে বাধাহীন পথে, আর হচ্ছে আর একটা আদিবেগ, স্থির অবস্থা থেকে ছাড়তে হবে, বস্তুটাকে ছেড়ে দিতে হবে। তার মানে স্থির অবস্থা হতে বস্তুটাকে ছাড়তে হবে। তাহলে এই সংক্রান্ত সূত্র দেয় হচ্ছে কে? বিজ্ঞানী গ্যালিলিও এই সংক্রান্ত সূত্র দেয় পরন্ত বস্তুর। তাহলে কোনো বস্তু যদি আমরা উপর থেকে বাধাহীন পথে, তাহলে এর একটা বস্তু আছে, এই বস্তুটা হচ্ছে ইউ ইকুয়াল টু 0, দ্যাট ইজ স্থির অবস্থান থেকে ছাড়তে হবে। এটাকে জাস্ট ছেড়ে দেই তাহলে এটা কি হবে? এই পথে এসে ভূপৃষ্ঠের উপরে এটা আঘাত করবে। তাহলে এখানে দেখো, আমাদের এই সংক্রান্ত যে সূত্র বিজ্ঞানী গ্যালিলিও দিলেন, তিনটি সূত্র দিলেন। তিনটি সূত্র কি কি? প্রথম সূত্র হচ্ছে সমান সময়ে এই সকল পরন্ত বস্তু, সকল পরন্ত বস্তু ছোট হোক, বড় হোক, ভারী হোক, হালকা হোক, যাই হোক না কেন, আমরা যদি একই উচ্চতা থেকে যে কোনো ধরনের বস্তু যদি ফেলে দেই, ছেড়ে দেই, তাহলে সেই বস্তুটা কি হবে? সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। দ্যাট ইজ, এটা যদি হয় হচ্ছে তোমার t1 সময় এই বস্তুটা অতিক্রম করলো, এটা ধরো h1, আর এটা হচ্ছে t2 সময়ে এই বস্তুটা অতিক্রম করলো কত? h2 দূরত্ব।
তাহলে সমান সময়ে এই বস্তুটা কত দূরত্ব অতিক্রম করবে? সমান দূরত্ব অতিক্রম করবে। দ্যাট ইজ টি সময়ে, সমান সময় মানে T1 আর T2 যদি সমান হয়, তাহলে T1 T2 সময়ে একই সময়ে ওই বস্তু দুইটা একই দূরত্ব অতিক্রম করবে। দ্যাট ইজ H1 সমান H2 হতে হবে। দ্যাট ইজ ওই বস্তুটা যত ভারী হোক, হালকা হোক, পাতলা হোক, আর তোমার যত ছোট হোক আর বড় হোক, যাই হোক না কেন, যদি বাধাহীন পথে স্থির অবস্থা থেকে ছেড়ে দেওয়া যায় কোনো বস্তুগুলো, তারা একই সময়ে একই দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্র, এটাকে বলা হয় হচ্ছে, এটা বেগের সূত্র, প্রাপ্ত বেগ। নির্দিষ্ট সময় পর, এখানে ধরলাম আমরা যে টি সময় পরে তোমার এই বস্তুটা নির্দিষ্ট সময় পরে, এখানে বেগ হচ্ছে আমার হলো ভি। তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? নির্দিষ্ট সময় পর, টি সময় পরে প্রাপ্ত বেগ, দ্যাট ইজ ওই পরন্ত বস্তুটার প্রাপ্ত বেগ ভি, এটা সমানুপাতিক হবে কি? ওই যে সময় ধরে এখানে পতিত হলো টি, এই সময়ের সমানুপাতিক হবে। দ্যাট ইজ প্রাপ্ত বেগ ভি সমানুপাতিক হচ্ছে টি। তৃতীয় নম্বর সূত্র কি? যে দূরত্ব অতিক্রম করবে, দ্যাট ইজ এই বস্তুগুলো যে এই উচ্চতা অতিক্রম করেছে, তাহলে যে দূরত্ব অতিক্রম করবে, দ্যাট ইজ দূরত্ব বা ওই উচ্চতা, এটা সমানুপাতিক হবে কার? দূরত্ব এইচ সমানুপাতিক হবে হচ্ছে সময় স্কয়ার, টি স্কয়ার। তাহলে এই তিনটা সূত্র আমরা পরন্ত বস্তুর, বিজ্ঞানী গ্যালিলিও বিভিন্ন বহুবার এই পরীক্ষা নিরীক্ষা করার পরে পরন্ত বস্তু সম্পর্কিত এই তিনটা সূত্র দিলেন: প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। তাহলে পরন্ত বস্তুর সূত্রগুলো এভাবে যদি হয়, তাহলে গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র, গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র। তাহলে এখন আমাদের আসতে হচ্ছে গ্রহের গতি। এই গ্রহ নক্ষত্রগুলো কিভাবে তাদের গতি কিভাবে তারা একে অন্যের সাপেক্ষে গতিশীল আছে, এটা জানার জন্য কেপলারের সূত্রটা, বিজ্ঞানী কেপলার একটা সূত্র দেয়, এর নাম হচ্ছে, এটা হচ্ছে গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র। কেপলারের সূত্র। গ্রহের গতি সম্পর্কিত বিজ্ঞানী কেপলারের সূত্র, এই সূত্রটি বিজ্ঞানী কেপলার, জোহান্স কেপলার 1618 সালে এই গ্রহ নক্ষত্রের গতি সম্পর্কিত এই সূত্রটা দেন। তো এই সূত্র হচ্ছে তিনটা সূত্র আছে, তিনটি সূত্র। এই তিনটা সূত্র হচ্ছে, প্রথম সূত্র 1 নম্বর হচ্ছে কক্ষপথের সূত্র। কক্ষপথের সূত্র, যে গ্রহ নক্ষত্রগুলো কিভাবে তারা একে অপরকে কেন্দ্র করে ঘুরছে, এটা হচ্ছে ল অফ ইলিপস। প্রতিটি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে প্রতিটি গ্রহ, তাহলে আমরা যদি সূর্য লিখি এরকম, এটা হচ্ছে সূর্য, সূর্য আঁকালাম, এটা হচ্ছে আমাদের সূর্য। প্রতিটি গ্রহ সূর্যকে উপবৃত্তাকার কক্ষপথে, উপবৃত্তাকার কক্ষপথে, সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে প্রতিটি গ্রহ তাদের ঘুরতেছে আর কি, তার গতি সম্পাদন করতেছে। তাহলে এটা হচ্ছে, যদি সূর্য হয়, তাহলে যেহেতু উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, তাহলে এখানে সূর্যটার দুইটা অবস্থানে থাকতে পারে। উপবৃত্তের দুইটা ফোকাস থাকে, এটা হচ্ছে ফোকাস F1 আর এটা হচ্ছে ফোকাস F2। যেহেতু এটা বৃত্ত না, তাহলে সেন্টার একটা না, এটাকে উপবৃত্ত হওয়ার জন্য এটা দুইটা ফোকাস আছে, ফোকাস F1, ফোকাস F2। তাহলে কক্ষপথের সূত্রে বলা হচ্ছে যে কোনো গ্রহ সূর্যকে ফোকাসে রেখে বা নাভিতে রেখে, নাভি বা ফোকাস বলে, ফোকাসে রেখে, যে কোনো একটা ফোকাসে রাখবে, রেখে তো উপবৃত্তাকার কক্ষপথে কি করছে? ঘুরতেছে।
এই উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, যে এর কক্ষপথটা কেমন, উপবৃত্তাকার। উপবৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথে গ্রহ গতিশীল, এবং যেহেতু উপবৃত্তার কোথায় সূর্য থাকবে, যে কোনো একটা ফোকাসে। 2 নম্বর, ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্রটা কি বলা হচ্ছে? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গ্রহ এবং সূর্যের যে সংযোগকারী রেখা, এই সংযোগকারী সরলরেখা দিয়ে যদি আমরা ক্ষেত্রফল অঙ্কন করি, তাহলে যদি সূর্য এটা এই অবস্থানে কোনো এক সময় ছিল, গ্রহটা সে ওই উপবৃত্তাকার কক্ষপথে গতি সম্পাদন করতে করতে কোনো এক সময় সে আসলো হচ্ছে বি অবস্থানে, ধরলাম বি অবস্থানে আছে। আবার বি অবস্থান থেকে কোনো এক সময় সে আসলো কোথায়, সি অবস্থানে। আবার কোনো এক সময় সে আসলো হচ্ছে কোথায়, ডি অবস্থানে, এই ডি অবস্থানে আছে। এরকম গ্রহটা তার ওই উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় তার এই পজিশনগুলো হলো এ, বি, সি, ডি। তাহলে যেখানে একটা ফোকাসকে কেন্দ্র করে যেহেতু ঘুরছে, আমরা ধরলাম ফোকাস F1-এ সূর্য অবস্থিত, তাহলে ওই সূর্য এবং ওই গ্রহের যে সংযোগকারী রেখা, এই সংযোগকারী রেখা সমান সময় সমান ক্ষেত্রফল অতিক্রম করবে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। সমান ক্ষেত্রফল অতিক্রম করা মানে হচ্ছে টি সময়ে সে এ থেকে বিতে গেল, আবার ওই একই সময় টিতে সে সি থেকে ডিতে গেল। তাহলে এখানে আমাদের ক্ষেত্রফলটা কত হচ্ছে, এ বি F1 এই ক্ষেত্রফলটা আর হচ্ছে সি ডি F1 এই ক্ষেত্রফল দুইটা সমান হবে। তাহলে এখানে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে একই সময়ে অতিক্রান্ত ক্ষেত্রফল গুলো সমান হবে। দ্যাট ইজ ত্রিভুজ ক্ষেত্রফলটা হচ্ছে ত্রিভুজ এ বি F1, এটা সমান হবে হচ্ছে ত্রিভুজ সি ডি F1। যদি একই সময় টি সময় এ থেকে বিতে যায়, তাহলে এ বি F1 এই ক্ষেত্রফল। যদি টি সময় সি থেকে ডিতে যায়, তাহলে সি ডি F1 এই ক্ষেত্রফল। আবার যদি অন্য কোনো একই সময়ে যদি সে বি থেকে সিতে যায়, তাহলে হবে কি, বি সি F1 এই ক্ষেত্রফল সে অতিক্রম করবে। তাহলে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র বা ক্ষেত্রফলের সূত্র। 3 নম্বর, পর্যায়কালের সূত্র। পর্যায়কালের সূত্র কি বলা হচ্ছে, যে একটা গ্রহ যেখান থেকে যাত্রা শুরু করলো, সেখান থেকে যাত্রা করে আবার পুনরায় একটা পূর্ণ পাক দিয়ে আবার ওই পজিশনে আসাকে বলা হবে তার পর্যায়কাল টি, একটা পর্যায়কাল। তাহলে একটা পূর্ণ পাক সম্পন্ন করে ওই অবস্থানে ফিরে আসতে যে সময় লাগবে তাকে বলা হবে তার পর্যায়কাল। তাহলে পর্যায়কাল বলা হচ্ছে যে পর্যায়কালের বর্গ ওই সূর্য থেকে গ্রহের যে গড় দূরত্ব আছে, এই গড় দূরত্বের ঘনের সমানুপাতিক। আর হচ্ছে আমাদের গড় দূরত্ব, আরটা হচ্ছে গড় দূরত্ব। এখন গড় দূরত্ব বলতে আমরা কি বুঝি, কেন গড় দূরত্ব? কারণ এটা যেহেতু উপবৃত্তাকার কক্ষপথ, তার মানে গ্রহটা যেখানেই অবস্থান করুক না কেন, তাদের দূরত্ব কিন্তু সব জায়গায় সমান নয়। সমান নয় সব জায়গায়। যার জন্য আমরা কি করতেছি, এই সূর্য থেকে যে গ্রহের দূরত্ব, এটা আমরা গড় করে নিচ্ছি। গড় করে নিলে তাহলে সেখানে যে দূরত্বটা পাওয়া যাবে, সেই দূরত্বের বর্গের ঘনের সমানুপাতিক হবে পর্যায়কালের বর্গ। মনে রাখতে হবে টি স্কয়ার সমানুপাতিক টি কিউব। এখান থেকে যে ইম্পর্টেন্ট বিষয়গুলো আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে গ্রহ থেকে সূর্য আর মানে আর যত কম, দ্যাট ইজ গ্রহ থেকে সূর্যের যত কম, গ্রহ থেকে সূর্যের দূরত্ব যত কম হবে, পর্যায়কালও কি হবে, পর্যায়কাল তত কম হবে। দ্যাট ইজ যত কম টি তত কম, পর্যায়কালও তত কম হবে। আচ্ছা, আরেকটা ঘটনা আছে, সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি গ্রহের পর্যায়কালটা শুধুমাত্র তোমার ওই দূরত্বের উপরই নির্ভর করছে, কিন্তু ওই গ্রহের ভরের উপর নির্ভর করছে না।
যে পৃথিবী, মঙ্গল, বুধ বা অন্য যে কোনো গ্রহ যাই বলি না কেন তাদের ভর কোনো ফ্যাক্টর নয় এক্ষেত্রে। তাহলে পর্যায়কাল দ্যাট ইজ টি কার উপর নির্ভরশীল নয়? গ্রহের ভরের উপর নির্ভরশীল নয়। গ্রহের ভরের উপর নির্ভরশীল নয়। এটা হচ্ছে আমাদের গ্রহের গতি সম্পর্কিত বিজ্ঞানী জোহান্স কেপলারের সূত্র গেল। তাহলে তিনটা সূত্র আছে। প্রথম সূত্র কক্ষপথের সূত্র। গ্রহ সূর্যকে কেন্দ্র করে একটা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। সূর্য কোথায় থাকবে? ওই উপবৃত্তাকার কক্ষপথের বা ওই উপবৃত্তের যে কোনো একটা ফোকাসে থাকবে। ক্ষেত্রফল কি? ওই গ্রহ এবং সূর্যের সংযোজক সরলরেখা দিয়ে নির্দিষ্ট সময়ে যে ক্ষেত্রফলগুলো সে অতিক্রম করবে সেই ক্ষেত্রফলগুলো সমান হবে। আর ওই গ্রহের পর্যায়কালের বর্গ হবে সূর্য থেকে গ্রহের গড় দূরত্বের ঘনের সমানুপাতিক। এখান থেকে আমরা এই এগুলো পেলাম। তো এখন আমরা যদি একটা অঙ্ক করি, এক্সাম্পল 1 একটা অঙ্ক যদি করি, সূর্যের চারপাশে একটা সূর্য, এরকম সূর্য আছে, সূর্যের চারপাশে যে ঘুরছে এটা হচ্ছে তোমার মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ। এটা ধরো মঙ্গল গ্রহ, এর কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধ হচ্ছে মঙ্গল গ্রহ, এটা হচ্ছে সূর্য। মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের 1.53 গুণ। আর এখানে আছে হচ্ছে তোমার পৃথিবী, এই কক্ষপথে ঘুরছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে পৃথিবী। তাহলে পৃথিবী থেকে কার দূরত্ব? পৃথিবী থেকে এই সূর্যের দূরত্ব মনে করলাম হচ্ছে আর, এটা পৃথিবী বা আর্থ, পৃথিবী আর আর হচ্ছে তোমার আর্থ আরই। আর মঙ্গল থেকে সূর্যের দূরত্ব এটা মনে করলাম হচ্ছে আর এম, এটা আছে। এখন এখানে আমাদের কন্ডিশন হচ্ছে যে দেয়া আছে এখানে যেটা দেয়া সেটা হচ্ছে তোমার মঙ্গল গ্রহের কক্ষপথের ব্যাসার্ধ পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের 1.53 গুণ। দ্যাট ইজ মঙ্গল গ্রহ যদি আর এম বলি আমরা, আর এম ইকুয়াল টু হচ্ছে পৃথিবীর কক্ষপথের ব্যাসার্ধের কত গুণ? 1.53 গুণ। দ্যাট ইজ 1.53 ইন্টু পৃথিবীর কক্ষপথ হচ্ছে আর ই, এত গুণ। পৃথিবীতে 365 দিনে 1 বছর হলে, তাহলে পৃথিবী যদি ঘুরতে একবার পূর্ণ ঘূর্ণন দিয়ে আসে তাহলে তার টিই দ্যাট ইজ পর্যায়কাল আর্থের, এটা হচ্ছে 365 দিন, 365 ডেজ। আর মঙ্গল গ্রহে যে ঘুরে আসছে চারদিক দিয়ে মঙ্গল গ্রহ, তাহলে টিএম এটা ইকুয়াল টু হচ্ছে তোমার কতদিন, সেটা আমাদের বের করতে হবে। তো মঙ্গল গ্রহে কতদিনে ঘুরে আসবে। তাহলে দেখো এখান থেকে আমাদের ওই যে ওখানে যে সূত্রটা ছিল, আমরা টি স্কয়ার সমানুপাতিক কত জানি? টি স্কয়ার সমানুপাতিক হচ্ছে আর কিউব আছে। তাহলে এখান থেকে আমরা ইজিলি লিখতে পারি টি স্কয়ার বাই আর কিউব ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট লিখতে পারি। আর এরকম মান যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? টি ওয়ান স্কোয়ার বাই আর ওয়ান কিউব সমান হচ্ছে টি টু স্কোয়ার বাই আর টু কিউব। এভাবে মানগুলো আমরা লিখতে পারবো দুইটা গ্রহের জন্য বা 3টা 4টা 5টা গ্রহের ক্ষেত্রে। এভাবে আমরা এই সমানুপাতিক ধ্রুবকগুলো এই অনুপাতে আমরা লিখতে পারবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেহেতু এখানে আছে আর্থ মানে পৃথিবী এবং মঙ্গল, তাহলে পৃথিবী এবং মঙ্গলের জন্য আমরা সূত্রটা এভাবে লিখতে পারি, সেটা হচ্ছে টি এম স্কোয়ার ডিভাইডেড বাই আর এম কিউব, এটা সমান হচ্ছে কত? আর্থের জন্য বা পৃথিবীর জন্য টি স্কোয়ার ডিভাইডেড বাই আর ই কিউব। এটা এখন এখান থেকে আমাদের কি বের করতে হবে? টিএম এর মানটা বের করতে হবে, যে টিএম এর মানটা কত। তাহলে বা
এখানে টিএম এটা সমান কত স্কোয়ার, এটা সমান কত টিএম স্কোয়ার মানে হচ্ছে আর এম বাই আর ই হোল কিউব, আর এখানে হচ্ছে আমাদের টি স্কোয়ার আছে। তাহলে এখানে আর এম বাই আর এম মানে হচ্ছে 1.53 আর ই 1.53 আর ই ডিভাইডেড বাই আর ই, এটা হোল কিউব, আর টি মানে হচ্ছে 365 ডেজ। তাহলে আমরা যদি এখানে টি স্কোয়ার যে 365 ডেজ, যে 365 হোল স্কোয়ার এটা যদি করি তাহলে কি আসে, তাহলে এখানে আর ই কেটে গেল, কেটে গেল, এখানে থাকবে আমাদের 1.53 হোল কিউব, দ্যাট ইজ টিএম সমান কত আসবে, টিএম সমান আসবে 1.53, এটা যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে এখানে আসবে 3/2 ইন্টু 365 ইন্টু 365, এটা আসবে। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 691 ডেজ। তাহলে এখানে টিএমটা কত, তার মানে আমাদের মার্স বা মঙ্গল গ্রহে তোমার 1 বছর সমান কতদিন হবে, মঙ্গল গ্রহে 1 বছর মানে একবার ঘুরে আসতে সময় লাগবে 691 দিন। তার মানে মঙ্গল গ্রহে কেউ যদি বসবাস করে তাহলে সেখানে সে তার 1 বছর হবে হচ্ছে 691 দিনে, হয় আমাদের পৃথিবীতে 1 বছর মানে হচ্ছে কত, প্রায় 365 দিন। আমরা এটা দেখো এখানে কেপলারের সূত্রটা, কেপলারস ল, এটা ব্যবহার করে খুব সহজেই আমরা কোন গ্রহ আবর্তন কাল বের করতে পারি, কত সময়ে সে সূর্যকে আবর্তন করছে। তাহলে এই ধরনের যে অঙ্কগুলো আছে কেপলারস ল দিয়ে, এই অঙ্কগুলো জাস্ট টি স্কয়ার সমানুপাতিক আর কিউ, এই ফর্মুলা ব্যবহার করে এই অঙ্কগুলো আমাদের বই থেকে করে ফেলতে হবে, যে যে বই ব্যবহার করো সেখান থেকে সেগুলো করে ফেলতে হবে। স্যার হ্যাঁ, টি স্কোয়ার সমানুপাতিক আর কিউব, স্যার এটার কি কোনো প্রমাণ আছে কেপলারস থার্ড লর? টি স্কয়ার সমানুপাতিক আর কিউব এটার প্রমাণ সরাসরি না, এটা হচ্ছে পর্যবেক্ষণ থেকে এই সূত্রগুলো প্রতিপাদন করা হয়েছে। এবং এটা জি স্যার। আমরা মহাকর্ষ সূত্র থেকে এটা কিভাবে আসে সেটা আমরা প্রমাণ করতে পারবো, বুঝছো? মহাকর্ষ সূত্র আছে, মহাকর্ষ জি সূত্র স্যার। থেকে কেপলারের এই থার্ড ল বা কেপলার থার্ড ল থেকে মহাকর্ষ সূত্র এর প্রমাণ করা যায় যেভাবে জি আসে। স্যার। তো ওখান থেকে প্রমাণ হয় যে না আসলে সূত্র ঠিকই আছে। তাহলে দেখা যাচ্ছে যে আসলে এই যে আমরা প্রথমে আলোচনা করলাম যে পরন্ত বস্তুর সূত্র, কোন একটা বস্তু যদি আমরা পৃথিবী ভূপৃষ্ঠের উপর থেকে ছেড়ে দেই, ছেড়ে দিলে সে কি হবে, সে ভূপৃষ্ঠের দিকেই যাচ্ছে, সে তো উপরের দিকেও যায় না বা অন্য কোনো দিকেও যায় না। আচ্ছা, তার মানে কি বোঝা যাচ্ছে, যে ভূপৃষ্ঠের দিকে যাওয়া মানে ভূপৃষ্ঠ মানে পৃথিবী, তাহলে পৃথিবী তাকে একটা কোনো বলে তাকে আকর্ষণ করতেছে, তাই না, একটা ফোর্স কাজ করতেছে ওই বস্তুটা এবং পৃথিবীর মধ্যে, এবং পৃথিবী ওই বস্তুকে ওই ফোর্সে বা ওই বলে তার নিচের দিকে বা কেন্দ্রের দিকে ওই বস্তুকে টানতেছে, যার জন্য যে কোনো ধরনের বস্তু যদি আমরা ছেড়ে দেই পৃথিবী ভূপৃষ্ঠের উপর থেকে তাহলে সে কি করবে, পৃথিবীর কেন্দ্রের দিকে ধাবমান হয়। এটা একটা ব্যাপার গেল। আচ্ছা, আবার এই যে চারপাশ দিয়ে, যে তোমার সূর্যের চারপাশ দিয়ে এই গ্রহগুলো ঘুরছে, তাহলে এই গ্রহগুলো একই কক্ষপথে নির্দিষ্ট কক্ষপথ দিয়ে ঘুরছে, কেন ঘুরছে, তার তো সিটকে চলে যাওয়ার কথা ছিল। তাহলে ওখানে আমরা চতুর্থ অধ্যায় পড়ছি ঘূর্ণন গতির ক্ষেত্রে, যে কোনো বস্তু যদি আমরা আহ, কোনো বস্তুকে যদি একটা নির্দিষ্ট কেন্দ্র বা অক্ষের সাপেক্ষে ঘুরতে থাকে, তাহলে নির্দিষ্ট পথে যখনই ঘুরবে সেখানে কি হয়, কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে কাজ করে, ওই বলের জন্য ওই বস্তুটা চারদিকে ঘুরে, এবং সেই বলের যোগানটা কে দিচ্ছে, সেই বলের যোগান দিতে হবে কে, যদি সুতা আমি চারদিকে ঘুরাই তাহলে ওই সুতার টানটাই হচ্ছে সেই কেন্দ্রমুখী বলের যোগান দিবে।
আর এখানে গ্রহগুলো যে সূর্যের চারপাশ দিয়ে ঘুরছে, এখানে কে যোগান দিচ্ছে? ওই কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে? ওই যে তোমার মহাকর্ষ বল, মানে একটা আকর্ষণ বল আছে এদের ভিতরে, এটা তো যোগান দিতে হবে কাউকে। তাহলে সূর্য জি এবং স্যার। গ্রহের ভিতরে যে আকর্ষণ বলটা আছে, সেই বলটা এই কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য ও নির্দিষ্ট কক্ষপথে ঘুরছে। তার মানে এইসব জায়গা থেকে একটা জিনিস ক্লিয়ার হওয়া গেল, যে কেপলারের সূত্র থেকে অথবা পরন্ত বস্তুর সূত্র থেকে একটা জিনিস ক্লিয়ার হওয়া গেল, যে তোমার এই বিভিন্ন নক্ষত্র, গ্রহ বা কোনো বস্তু মধ্যে তোমার সবসময় একটা বল ক্রিয়াশীল আছে, সেই বলকে বলা হবে কি বল? মহাকর্ষ বল। বুঝছো? তাহলে মহাকর্ষটা কি জিনিস, এটা আমাদের একটু জানা দরকার। মহাকর্ষ, গ্রাভিটেশন, মহাকর্ষকে বলা হচ্ছে গ্রাভিটেশন, গ্রাভিটেশন। আর অভিকর্ষ, এই চ্যাপ্টারের নামই হচ্ছে মহাকর্ষ ও অভিকর্ষ। অভিকর্ষ হচ্ছে গ্রাভিটি, গ্রাভিটি। তাহলে মহাকর্ষ এবং অভিকর্ষ, মহাকর্ষ মানে হচ্ছে, বোঝাই যাচ্ছে মহাকর্ষ মানে মহা আকর্ষণ, এটা একটা আকর্ষণ মানেই বল, একটা আকর্ষণ। তাহলে এই মহাকর্ষ কাকে বলা হচ্ছে? এই মহাবিশ্বের অভ্যন্তরে প্রত্যেকটা বস্তু যার ভর আছে, প্রত্যেকটা বস্তু, বস্তু মানেই কি তার ভর থাকতে হবে, ভর আছে, তাদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল ক্রিয়াশীল। এই আকর্ষণ বলকে বলা হচ্ছে কি বল? মহাকর্ষ বল বা মহাকর্ষ বলা হয়। আচ্ছা, যেরকম সূর্য চন্দ্রের মধ্যে, সূর্য আর চন্দ্রের ভিতর আকর্ষণ বল, সূর্য, মঙ্গল গ্রহ, সরি, পৃথিবী, দুইটা, পৃথিবী এবং সূর্যের মধ্যে আকর্ষণ বল মহাকর্ষ। যে কোনো নক্ষত্র, যে কোনো গ্রহ, গ্রহের ভিতরে নক্ষত্র, নক্ষত্র বা গ্রহ নক্ষত্র, যে কোনো দুটা বস্তু যাদের ভর আছে, তাদের ভিতরে এক ধরনের আকর্ষণ বল কাজ করবে, সেটা হচ্ছে মহাকর্ষ। আর অভিকর্ষ মানে কি? ওই দুইটা বস্তুর মধ্যে একটা যদি হয় পৃথিবী, একটা হলো পৃথিবী, একটা হচ্ছে পৃথিবী যদি হয়, তাহলে আর একটা হচ্ছে অন্য যে কোনো বস্তু হতে পারে, তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ বলটা, সেই বলকে বলা হবে কি বল? অভিকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল আর অভিকর্ষ বলের পার্থক্যটা কোথায়? একই জিনিস, দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল, মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলই হচ্ছে মহাকর্ষ। কিন্তু সেখানে ওই দুইটা বস্তুর যদি একটা হয় হচ্ছে পৃথিবী, একটা যদি হয় পৃথিবী, তাহলে সেক্ষেত্রে আমরা তার একটা স্পেশাল নাম দিচ্ছি, তার নাম কি? অভিকর্ষ। তার মানে মহাকর্ষ আর অভিকর্ষ মূলত কি জিনিস? একই জিনিস। কিন্তু পৃথিবীর সাথে যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা নাম দিচ্ছি কি? তার অভিকর্ষ। বুঝছো? তাহলে বলো, একটা আম গাছ আছে, আম গাছের দুইটা আমের মধ্যে দুইটা আম ঝুলতেছে এরকম করে, গাছের উপর দুইটা আম ঝুলতেছে এরকম, গাছের উপর দুইটা আম ঝুলতেছে। এই দুইটা আমের মধ্যে এক প্রকার আকর্ষণ বল আছে না? আছে? জি স্যার। ওই এই আকর্ষণ বলের নাম কি? দুইটা আমের মধ্যে যে আকর্ষণ বলের নাম কি? মহাকর্ষ না অভিকর্ষ? মহাকর্ষ। হ্যাঁ, মহাকর্ষ। মহাকর্ষ। কিন্তু এই যে গাছটা তো পৃথিবীতে, তাই না? জি স্যার। এটা ধরো পৃথিবী, এটা পৃথিবী, তাহলে পৃথিবীর সাথে আবার এই আমের একটা আকর্ষণ বল আছে না? জি আছে? স্যার, সেটা অভিকর্ষ। জি স্যার। সেটা হচ্ছে তোমার অভিকর্ষ। দ্যাট ইজ দুইটা বস্তুর আকর্ষণের, যে দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ, সেটা যদি হয় পৃথিবী একটা, তাহলে সেটাকে বলা হবে আমরা অভিকর্ষ। দ্যাট ইজ আমের সাথে পৃথিবীর যে আকর্ষণ বল, সেটাকে আমরা বলবো হচ্ছে অভিকর্ষ বল। আচ্ছা। আর দুইটা আম, এখানে তো পৃথিবী নাই, দুইটা আমের মধ্যে যে আকর্ষণ বল, একে বলবো কি? মহাকর্ষ বল। তাহলে কি মহাকর্ষ। ক্লিয়ার হয়ে গেছে? জি স্যার। আচ্ছা, আর পৃথিবী যে বলে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে, তাকে বলা হয় হচ্ছে অভিকর্ষ বা অভিকর্ষ বা ওজন বলা হয়, ওজন। বুঝছো? তাহলে যে জি বলে স্যার। পৃথিবী টানে, সেটা আমরা জানি কত, এফ ইকুয়াল টু নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী কত, এফ ইকুয়াল টু এম এ না? জি স্যার। কিন্তু কোনো বস্তু জি ত্বরণে পড়তে থাকে, তাহলে এখানে আমরা কি লিখবো? এফ ইকুয়াল টু এম, ত্বরণের জায়গায় লিখবো হচ্ছে অভিকর্ষ ত্বরণ জি। এই বলকে বলা হয় হচ্ছে পৃথিবীর, সরি, ওই বস্তুর ওজন। দ্যাট ইজ ওজন মানেই হচ্ছে অভিকর্ষ বল, মানে হচ্ছে এম জি, এম এ থেকে। এটা আমাদের মনে রাখতে হবে। বুঝছো?
তাহলে মহাকর্ষ আকর্ষণ বল পৃথিবীর মধ্যে ওই মহৎ বিশ্বের অভ্যন্তরে যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বলকে মহাকর্ষ বলে। আর দুইটা বস্তুর মধ্যে একটা যদি হয় পৃথিবী, তাকে আমরা আমরা বলবো হচ্ছে কি অভিকর্ষ। তাহলে কোনো অভিকর্ষ মানে হচ্ছে পৃথিবী তার কেন্দ্রের দিকে কোনো বস্তুকে যে বলে টানে সেটাই অভিকর্ষ বল, এবং অভিকর্ষ বলই হচ্ছে আমরা বস্তুর যে ওজন বলি ওই ওজন। ডাব্লিউ ইকুয়াল টু এফ ইকুয়াল টু হচ্ছে এমজি। তাহলে এখান থেকে নিউটনের একটা সূত্র আসে, মহাকর্ষ সূত্র। বিজ্ঞানী নিউটন এই মহাকর্ষের তোমার মহাকর্ষের বলের উপরে দুইটা একটা সূত্র দিল, নাম হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ নিউটনের মহাকর্ষ সূত্র কি? মহাকর্ষ সূত্র হচ্ছে দুটা বস্তু মহাবিশ্বের মধ্যে, বস্তু কণা বা বস্তু M1 M2, দুটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে সেই আকর্ষণ বলের মানটা কত? সেই আকর্ষণ বল হচ্ছে বস্তুদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্ব যদি হয় আমাদের হচ্ছে r, তাহলে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল কোন বরাবর কাজ করে? এই বলটা কাজ করবে হচ্ছে তোমার এই তাদের সংযোগকারী সরলরেখা বরাবর, সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করবে। তাহলে এই দুইটা যদি আমরা একসাথে করে ফেলি তাহলে আমাদের এফ সমান কত দাঁড়ায়? এফ সমান কত? M1 M2 ডিভাইডেড বাই কত? r স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মহাকর্ষের সূত্র। তাহলে এখানে যদি আমরা এখান থেকে এফ সমান সমানুপাতিক ধ্রুবক তুলে দেই, তাহলে সমানুপাতিক ধ্রুবক হিসেবে আসবে হচ্ছে জি, এটা সমানুপাতিক ধ্রুবক M1 M2 ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে এটা আমরা পেলাম। এই জি কে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক। এখানে তার নাম হচ্ছে কি মহাকর্ষীয় মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে, এবং এটাই হচ্ছে নিউটনের মহাকর্ষীয় সূত্র। এখন মহাকর্ষীয় ধ্রুবক জি কাকে বলা হয়? তাহলে দেখো, আমরা যদি এই সমীকরণ থেকেই আমরা যদি বলি যে M1 সমান M2 সমান হচ্ছে 1, মানে 1 কেজি ভরের দুইটা বস্তু, এক একক, মানে একক ভরের দুইটা বস্তু, বা 1 কেজিও বলতে পারি, 1 কেজি ভরের দুইটা বস্তু তারা পরস্পর থেকে যদি একক দূরত্বে অবস্থান করে বা 1 মিটার দূরত্বে অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের M1 M2 এর মান বসায় দাও। বসায় দিলে পরে এফ সমান কত আসে? এখান থেকে এফ সমান আসে হচ্ছে তোমার জি, M1 মানে 1 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 স্কোয়ার। তার মানে জি সমান কত? জি ইকুয়াল টু এফ। তার মানে আসলে মহাকর্ষীয় ধ্রুবকটা কি? মহাকর্ষীয় ধ্রুবক হচ্ছে অভিকর্ষ বল, মহাকর্ষীয় বল কখন দুইটা 1 কেজি ভরের বস্তু, একক ভরের দুইটা বস্তু একক দূরত্বে থাকিয়া যে বলে আকর্ষণ করবে তাকে বলা হবে কি মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে মহাকর্ষ ধ্রুবকের ক্ষেত্রে, তাহলে মহাকর্ষ ধ্রুবক জিটা আমরা কত পাই এখান থেকে? দেখো তো জি সমান কত হচ্ছে? জি ইকুয়াল টু এফ আর স্কয়ার ডিভাইডেড বাই M1 M2। তাহলে জি এর এককটা কত? এখানে একক পাওয়া যাবে না? একক কত? একক হচ্ছে তোমার নিউটন মিটার স্কয়ার পার কেজি ইন্টু কেজি মানে কেজি স্কয়ার। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে কেজি ইন্টু কেজি মানে হচ্ছে কেজি স্কয়ার। তার মানে আমরা বলতে পারি হচ্ছে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। বুঝছো? এটা হচ্ছে জি এর একক। জি এর মাত্রা লেখা যায় না? মাত্রা পাওয়া যাবে? মাত্রা, জি এর মাত্রাটা কত হবে? জি এর মাত্রা হচ্ছে তোমার জি মাত্রা সমীকরণ সবসময় থার্ড ব্র্যাকেট ইউজ করতে হয়। জি নিউটন মানে কত? নিউটনের মাত্রা মানে বলের মাত্রা নিউটন। নিউটনের মাত্রা হচ্ছে এম এল ভর ইন্টু ত্বরণ, এম এল টি টু দি পাওয়ার
-2 r স্কয়ার মানে কত? তাহলে এটা f এর গেল, r স্কয়ার মানে l স্কয়ার ডিভাইডেড বাই kg স্কয়ার মানে কত? ভর স্কয়ার, এটা মাত্রা গেল। তাহলে এটাকে যদি আমরা উপরে লিখি, তাহলে m স্কয়ার উপরে m, এটা কেটে নিচে একটা m থাকবে, mটা উপরে গেলে m টু দি পাওয়ার -1, আচ্ছা l কিউব থাকলো আর t টু দি পাওয়ার -2 থাকলো। তাহলে এটা অনেক সময় এমসিকিউতে আসে কিন্তু পরীক্ষায়, যে জি এর মাত্রা m টু দি পাওয়ার -1 l কিউব t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে আমাদের জি এর মাত্রা সমীকরণ। তাহলে জি এর মানটা কত এটা আমাদের একটু জানা দরকার। জি এর আসলে মান কত? আমরা যদি এসআই এককে বলি, এসআই এককে হচ্ছে দুইটা 1 কেজি ভরের বস্তু, এটা হচ্ছে 1 কেজি ভর, এটা হচ্ছে আমাদের কত ভর? 1 কেজি ভর, এটাও 1 কেজি ভর, এটা 1 কেজি ভরের বস্তু পরস্পর যদি 1 মিটার দূরত্বে অবস্থান করে, তাহলে তাদের ভিতরে যে মহাকর্ষীয় বল, ওই যে আমরা বললাম এখানে একক বলে বলছিলাম, কিন্তু 1 কেজি 1 মিটার দূরত্বে যদি হয় অবস্থান করে, তাহলে সেটাই হবে হচ্ছে জি এর যে বলটা হবে সেই বলটাই হবে হচ্ছে জি বা মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে জি এই ক্ষেত্রে 1 কেজি ভরের দুটো বস্তু 1 মিটার দূরত্বে থেকে যদি পরস্পরকে যে বলে আকর্ষণ করবে, সেটাই হচ্ছে জি এর মান হবে। সেই জি এর মানটা কত? যে জি এর মান পাওয়া যায় হচ্ছে 6.673 × 10⁻⁻11। এককটা কত? যেহেতু এসআই একক বলছি আমরা, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, এটা হবে। জি কে মহাকর্ষীয় ধ্রুবক বলে, আবার জি কে সার্বজনীন ধ্রুবকও বলে, সার্বজনীন ধ্রুবক। জি এর মান এখানে আমরা দেখছি যে এফ ইকুয়াল টু কত? জি m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে জি, এই যে অভিকর্ষ জি এর মান নির্ভর করছে কার উপরে? তোমার ভর এবং বস্তুতার মধ্যকার দূরত্বের মধ্যে দূরত্ব পরিবর্তন করলে বা ভর পরিবর্তন করলে অভিকর্ষ বলটা পরিবর্তন হবে। কিন্তু এই যে জি এর মান মধ্যবর্তী মাধ্যমের কোনো ধর্মের উপর নির্ভর করে না, মাধ্যমের উপর নির্ভর করে না। এই জি এর মানটা দুইটা বস্তুর মধ্যবর্তী যে মাধ্যমটা আছে, যে মাধ্যম থাকবে দুইটা বস্তুর মধ্যবর্তী, এই মাধ্যমের উপর নির্ভর করে না, মাধ্যমের উপর নির্ভর করে না। জি দুটো বস্তুর মধ্যবর্তী মাধ্যমের উপর জি এর ভ্যালুটা নির্ভরশীল নয়, করে না। তবে কার উপর নির্ভরশীল? মাধ্যমের উপর নির্ভর করে না, মানে মাধ্যমের কিছু গুণ আছে, মাধ্যমের কিছু প্রপার্টিজ আছে, সেই সব প্রপার্টিজের উপর নির্ভর করে না। যেরকম মাধ্যমের প্রবেশ্যতা আছে, মাধ্যমের প্রবেশ্যতার উপর নির্ভর করে না, সংবেদ্যতার উপর নির্ভর করে না, মাধ্যমের দিকদর্শিতার উপর নির্ভর করে না জি এর মান। তারপরে হচ্ছে মাধ্যমের এবং অন্য কোনো যদি ধর্ম থাকে মাধ্যমের, সেসব কোনো ধর্মের উপরই জি এর মান নির্ভর করে না, দ্যাট ইজ জি এর উপর সেটা ইফেক্ট করতে করে না। দ্যাট ইজ আগুনের ভিতরে জি এর মান, দুইটা বস্তু যদি আগুনের ভিতরে থাকে তাও জি এর মান যত হবে, দুইটা বস্তু যদি লোহার অভ্যন্তরে থাকে তাও জি এর মান যা হবে, দুইটা বস্তু যদি ভূপৃষ্ঠের অভ্যন্তরে থাকে জি এর মানই হবে। একটা বস্তু পানিতে আর একটা বস্তু আছে হচ্ছে তোমার ফ্রি স্পেসে বা বায়ুতে, তাদের অভ্যন্তরে মধ্যকার যে মাধ্যম, তার উপরে জি এর মান নির্ভর করে না। তাহলে মাধ্যমের কোনো ধর্মের উপরে জি এর মান পরিবর্তন হয় না, যার জন্য এই জি কে বলা হয় কি ধ্রুবক? সার্বজনীন ধ্রুবক। বোঝা গেছে কি? স্যার প্রবেশ সূত্র বিষয়টা একটু বলেন বে।
প্রবেশ্যতা বা পারমিয়াবিলিটি, তার মানে কোনো মাধ্যম যদি হালকা মাধ্যম হয়, হালকা মাধ্যম, তাহলে আমরা এই ধরো মাধ্যম এরকম আছে দুটা বস্তু, তাহলে যে আকর্ষণ হয় এই আকর্ষণ বলগুলোকে আমরা কিছু রেখার মাধ্যমে কল্পনা করি, বুঝছো? এই জি স্যার। রেখার মাধ্যমে কল্পনা করি। এখন মাঝখানে যদি তোমার এটা ধরো আছে হচ্ছে তোমার মাধ্যম, হালকা লোহা, লোহা আছে ধরো, জি লোহা স্যার। থাকলেও জি এর মানটা যত হবে, এফ ইকুয়াল টু জি যত হবে, মানে ওই যে 1 কেজি ভরের দুইটা বস্তু 1 মিটার দূরত্বে রেখে মাঝখানে লোহা থাকলে যা হবে জি এর মান। আবার যদি লোহা না থাকে, থাকে মাঝখানে, যদি বায়ু থাকে, বায়ু, তাহলে বায়ুর মধ্য দিয়ে এই বলরেখাগুলোর প্রবেশ করার ক্ষমতা একই হবে, দ্যাট ইজ সেখানেও জি এর মান একই হবে, কোনো পরিবর্তন হবে না, বুঝছো? একে বলা হবে প্রবেশ্যতা মাধ্যমের। এটা ঘন হোক, পাতলা হোক, হালকা হোক, যাই হোক না কেন, প্রবেশ্যতা নির্ভর করবে জি না, স্যার, যে কোনো। প্রবেশ্যতার উপর নির্ভর করবে না, বুঝছো? জি স্যার। এইসব ধর্মের তার মানে জি এর মান মাধ্যমের কোনো কিছুর উপরই নির্ভর করে না, মোট কথা। যার জন্য জি কে বলা হয় হচ্ছে সব জায়গায় জি এর মান সমান, মাধ্যমের কোনো কিছুর উপর নির্ভর করে না, এই জন্য জি কে বলা হচ্ছে সার্বজনীন ধ্রুবক। এটা হচ্ছে জি এর বা অভিকর্ষ মহাকর্ষীয় ধ্রুবকের সার্বজনীনতা। এই তো, তাহলে এই পর্যন্ত মোটামুটি তোমরা বাড়িতে একটু ই করো। আর এটা তো 9-10 মনে হয় ছিল না, জি স্যার। আর এর 9-10 ছিল, অতএব জি তোমাদের স্যার। ভালোই এই সম্পর্কে জ্ঞান আছে, এবং এই সম্পর্কিত এই যে এই মহাকর্ষীয় বল দিয়ে যে অঙ্কগুলো আছে, বল বের করা লাগবে। দুইটা বস্তুর ভর দেওয়া আছে, তাদের মধ্যকার দূরত্ব দেওয়া আছে, মহাকর্ষীয় বলটা চাইছে সেটা বের করতে পারবা, বা দুইটা ডিস্টেন্স কত বল দেওয়া আছে, ভর দেওয়া আছে, তাদের মধ্যকার ডিস্টেন্সটা কত হবে সেটা বের করতে বলতে পারে। যাই বলুক না কেন, এই সূত্রটা ব্যবহার করে অঙ্কগুলো মোটামুটি করে ফেলো। এগুলো সব 9-10 করাই আছে, সিম্পল অঙ্ক। এর পরের দিন আর যে অঙ্কগুলো, যে ওই যে কেপলারস ল দিয়ে যে অঙ্ক করালাম, সেই অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক। এই যে যেগুলো একটু ভালো করে, এই টাইপের অঙ্ক যেগুলো আছে সেগুলো বাড়িতে যে বই ব্যবহার করো সেই বইতেই পাবা, ওইগুলো একটু খেয়াল করো, দেখো। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আসসালামু আল্লাহ আলাইকুম হাফেজ। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।